পঞ্চমীর সকাল। ফোনের রিংয়ে ঘুমটা ভেঙে গেল পলাশবাবুর। কাল অনেক রাতে ঘুমিয়েছেন, এত বড় একটা পুজোর দায়িত্ব কাঁধে। এই কটা দিন নাওয়া খাওয়া ঘুম কিছুরই ঠিক থাকে না। হাত ঘড়ি পরে শোয়ার ওনার অভ্যেস। কেবল স্নানের সময় ঘড়িটা খোলেন। বিরক্ত হয়ে দেখলেন সবে 6:45। এত সকালে আবার কে ফোন করছে? হ্যালো কাকা। হ্যালো হ্যালো। স্ক্রিনের দিকে না তাকিয়েই তিনি ফোনটা ধরেছেন। চোখ বন্ধ, ভ্রু কুঁচকানো। কাকা শিগগিরই এসো, আরে এদিকে তো কেলেঙ্কারি হয়ে গেছে। হ্যালো। গলাটা শুনে বুঝলেন ওটা রাজু, অর্থাৎ রাজর্ষি, পাড়ারই ছেলে, ক্লাবের মেম্বার, পুজো কমিটিরও মেম্বার। কি হয়েছে এত সকাল সকাল? আরে আরে তুমি এসো তো। আরে কোথায় যাব? ও, এত হট্টগোলের আওয়াজ কিসের তোর পাশ থেকে? ঝামেলা বাগিয়েছিস নাকি অন্য পাড়ার সাথে? ঘুম চটকে গেছে পলাশবাবুর, বিরক্তি ভরা মুখে। এই অল্প বয়সী ছোকরাগুলো সব ভালো, কাজ করবে, চাঁদা তুলবে, পুজোটা উতরেই দেবে প্রায়, কিন্তু বড় অশান্তির বাদিক। আরে নিবারণ কাকা মারা গেছে। ভাবনার মাঝেই বলে উঠল রাজু। প্রথমটা বুঝলেন না উনি। কি হয়েছে? নিবারণ কাকা গলায় দড়ি দিয়েছে, শুনতে পাচ্ছ? গলায় দড়ি দিয়েছে, বোধহয় কাল রাতে। আসছি আসছি। নিবারণের বাড়ির সামনে যখন পৌঁছলেন তখন ভিড়ে ভিড়, পাড়ার লোক, পুলিশ। আরে দাদা, আপনি এসে পড়েছেন। এ কি দুঃসংবাদ বলুন তো সকাল সকাল। কাল অত রাত অবধি প্যান্ডেলে বসে আলোচনা হলো, তখন তো দিব্যি ছিল। আজ ওর আরও কিছু রঙিন পিন আনার কথা বললো, একদম সকাল সকাল চলে যাবে আনতে। এ কি হয়ে গেল দাদা? ভবানী ভট্টাচার্য একদমে বলে গেলেন কথাগুলো। উনিও পুজো কমিটির মেম্বার। ভিতরে গিয়েছিলেন? হ্যাঁ গেছিলাম, বিচ্ছিরি অবস্থা, চোখে দেখা যায় না। ওর বোন? আরে সেই তো কাঁদছে এত, আর তো কেউ নেই মানুষটার। আমি একবার যাই ভেতরে। না না, যাবেন না দাদা, যাবেন না, দেখবেন না, ওর শরীর খারাপ হতে পারে। উত্তর দিলেন না পলাশবাবু। এত বছরের বন্ধু, বয়সে কিছু ছোট, এত বছর ধরেই এত বড় পুজোটা কাঁধে কাঁধ মিলিয়ে করেছেন একসাথে। আজ এই পুজোর দিনে মানুষটা চলে গেল, তাকে একবার দেখবেন না উনি? ভিতরে বেশ ভিড়, পাড়ার মহিলারা সবাই ঘিরে বসে আছে নিবারণের বিধবা বোনকে। বয়স তো এনারও হয়েছে। এই বয়সে এমন শোক, এনারও কেউ নেই আর দাদা ছাড়া। সেও তো। ভাবতে ভাবতেই ঘরে ঢুকলেন কখন খেয়াল করেননি পলাশবাবু। ঝুলন্ত নিবারণের দেহটা দেখেই বুকটা ধড়াস করে উঠল। মাথাটা ঘুরে গেল যেন, চোখ দুটো যেন ঝাপসা হয়ে আসছে। শরীরটা খারাপ লাগছে সত্যি, তবু এক অমোঘ আকর্ষণে তাকিয়ে রইলেন দেহটার দিকে। মোটা নাইলনের দড়িতে ঝুলছে নিবারণ, চোখ দুটো যথারীতি ঠিকরে বেরোনো। সব গলায় দড়ি দিয়ে মৃত্যুর ক্ষেত্রেই কম বেশি এটা হয়, কিন্তু নিবারণের চোখ দুটো শুধু ঠিকরে বেরোচ্ছে তাই নয়, চোখ দুটো উল্টে গেছে সম্পূর্ণ। মণি দুটো আধখানা দেখা যাচ্ছে উপরের দিকে, বাকি সাদা অংশটা বেরিয়ে আসছে যেন। জিভটাও অস্বাভাবিক লম্বা হয়ে বেরিয়ে আছে, ঝুলছে লক লক করে। ঘাটটা হেলে পড়েনি, নিচু হয়েছে সামান্য মুন্ডুটা। জিভটাও সোজাসুজি নিচের দিকেই ঝুলছে। বাইরে থেকে কোনো হাওয়া আসছে কি? হালকা দুলছে না নিবারণ? আর ওই দড়িটা
কটকটে গোলাপি রঙের দড়িটা কোথায় দেখেছেন? ওটা তো পুজোর ওখানের থিমে ব্যবহার হয়েছে। ওটাই না ওটার মতো? আরে ঠিক এভাবেই তো প্যান্ডেলেও। মাথাটা এবার জোর ঘুরে গেল পলাশবাবুর। পড়ে গেলেন তিনি। তমালোচনা কিরায় শুনছেন শ্রীতমা সেনগুপ্তের কলমে কালো জাদু। কেমন লাগছে বলো? কেমন বুমকে যাবে সবাই দেখো। হ্যাঁ, এবার আমাদের বড় বাজার সার্বজনীন প্রথম হবেই হবে। এমন থিম কে কবে দেখেছে বলো না? সত্যি এমন থিম হয়তো কেউ কখনো দেখেনি। বয়স্করা জিরোচ্ছে একটু। রাত হয়েছে বেশ, চতুর্থীর রাত। এবার বাড়ি যাবে সবাই। আগামীকাল উদ্বোধন, তাই আজ শেষ করতেই হবে। তা অবশ্য হয়েও এসেছে কাজ। গোটা কয়েক আলো লাগানো বাকি কেবল। দেখতে তো খাসা হয়েছে, কিন্তু ওই তো নয়, আবার কিন্তু শুরু করলে কাকা। আরে সেটা নয়, দেখ এসব বিষয় নিয়ে নাড়াঘাটা না করেই ভালো। তার উপর তোরা করেছিস যেন সত্যিকারের একেবারে গা ছমছম করছে। ওটাই তো কাকা ইউএসপি। সবাই দেখতে আসবে আর কাজ ছমছম করবে। তার উপর লাইট অ্যান্ড সাউন্ড তো থাকছেই। কোথা থেকে পেলি বলতো তোরা এসব জিনিস? বাবরে বাব, জিজ্ঞেস করলে তো বলছিস না, ঝেড়ে কাস না। আরে আছি আছি, সব গুপ্ত জায়গা। তোমার জেনে কি কাজ বলো? কেমন দেখাচ্ছে সেটাই দেখো না। নবীন প্রবীণ একটা দ্বিমত চলছে এবারের পুজোয়। থিম পুজো প্রতি বছরই হয়, প্রাইজও পায় ঢের। এ চত্বরের নাম করা পুজোর মধ্যে একটা এটা। থিমে বিশেষ চমক রাখাটাও ওদের একটা মার্ক বলা যায়। কিন্তু এবার প্রবীণ দলের এই থিমটার উপরে একটু আপত্তি ছিল। সবার না, জনা কয়েক একটু গাঁই করছিল, কিন্তু বাকিরা বিশেষ আমল দেননি। আর ছেলে ছোকরারা তো উৎসাহে আত্মহারা একেবারে। তাই শেষমেশ হয়েছে সবই। ওই একটু খুঁত করছে কারো কারো মন, হেই যা। নিবারণের দেহ যখন পোস্টমর্টেমে গেল তখন বেশ বেলা হয়েছে। পাড়ার অনেকেই গেছে সাথে। আজ প্যান্ডেলে কালো পতাকা টাঙানো হবে, আর গান বাজানো হবে না। থিমও আজ বন্ধ থাকবে। উদ্বোধন হবে কেবল ফিতে কেটেই, আর কিচ্ছু না। কেবল মায়ের পুজোটুকুই নিয়ম মতো হবে। শরীরটা এখন একটু ভালো লাগছে পলাশবাবুর। মুখে চোখে জল দিয়েছে কারা যেন। এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বসে আছেন চেয়ারে। নিবারণের বাড়িতেই বসেছেন, উপরের তলায়। নিচে আর যাননি। আর ওই দৃশ্য সহ্য করার ক্ষমতা নেই। পলাশদা, এই দেখুন বাণী কি বলে। বলতে বলতে ঘরে ঢুকলেন ভবানী ভট্টাচার্য, সাথে বাণী, নিবারণের বোন। উঠে দাঁড়ালেন পলাশবাবু। তাড়াতাড়ি বললেন, কি, বস বস। তুমি বসো পলাশদা। শুনলাম তোমার শরীরটা খারাপ হয়েছিল, ঠিক আছো? হ্যাঁ, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তুই বস। দাদা, আমার একটা কথা ছিল। বল। সবাই বলা বলি করছে আজ নাকি তোমরা সব বন্ধ রাখবে, শুধু পুজোটুকু হবে। হ্যাঁ, তেমনটাই তো ঠিক হয়েছে রে। এমন ভাবে চলে গেল নিবারণটা। এটা করো না গো, কিছু বন্ধ করো না তোমরা। পুজো যেমন চলার কথা তেমনই চলুক। দাদা এতেই শান্তি পাবে পলাশদা। জানোই তো দাদার কাছে এই পুজোটা কতখানি ছিল।
বলতে বলতে মুখে আঁচল চাপা দিল বাণী। এক পাড়ায় সবাই ছোট থেকে বড় হয়েছে এরা। বাণীকে কত ছোট দেখেছেন, ওর বিয়েতে কত দায়িত্ব ছিল কাঁধে, সব যেন মনে পড়ে গেল একটু একটু করে। এ কখনো হয় পলাশদা? এ আমরা করতে পারি কখনো? আমি তো বলছি তোমরা করো, ওসব কালো পতাকা ওসব বন্ধ করো, কিছু করো না, দাদা খুব কষ্ট পাবে। আর লোকের কথা ভেবো না, পাড়ার তো সবাই উপস্থিত ছিল, সবার সামনেই কথাটা বলেছি আমি, ইচ্ছে করেই বলেছি। আর রইল বাকি দর্শক, তারা তো আর জানতে আসছে না কিছু। কিন্তু বাণী, কোনো কিন্তু নয়। আর তোমাদের কাছে এটা আমার দাবি বলতে পারো। কিছুক্ষণ চোখ চাওয়াচাওয়ি করলেন পলাশবাবু আর ভবানী ভট্টাচার্য। তারপর পলাশবাবু বললেন, আচ্ছা বেশ, তাই হবে। কিন্তু একটা কথা বলতো বাণী, নিবারণটা এমনটা কেন? মানে আমরা তো কিছুই বুঝছি না রে। কাল অত রাত অবধি একসাথে রইলাম আমরা সবাই। আমিও তো কিচ্ছু বুঝিনি। দাদার তো কোনো সমস্যা ছিল না জীবনে, তোমরা তো জানো। তাছাড়া এই সময় পুজোটা তো প্রাণের চেয়েও প্রিয় ছিল মানুষটার। কি যে হলো। তবে আমি না কাল রাতে কিছু শব্দ শুনেছি, জানো? কিসের শব্দ? তা জানি না, খস খস খড়খড় মতো। এই দাদার ঘর থেকেই তো, শুয়ে পড়ার পর ভাবলাম ইঁদুর হবে হয়তো। তাছাড়া দাদা এলো যখন মাঝরাতে, হাতে ওই দড়িটা দেখে অবাকই হয়েছিলাম। খাবার বেড়ে দিলাম, কথাও হলো তো টুকটাক। দড়িটার কথা জিজ্ঞেস করতে বলল, পুজোর থিমে লাগবে কি সব জিনিস, আরো অনেক কিছু। তাই হ্যাঁ, খুলে গেছে কটা জায়গায়, আজ সকালেই ঠিক করবার কথা। দড়িটা হয়তো লাগতো, ঠিকই তো। দড়ি আর রঙিন আলপিন, এ দুটোই তো ওরা জোগাড় করবার কথা ছিল। অনেকটা এই রঙের দড়ি দরকার ছিল, কিন্তু ওর তো আজ সকালে কিনতে যাবার কথা ছিল। কাল রাত্রিরে যখন বাড়ি এলো, কোথায় পেলো ওটাও? কেন প্যান্ডেল থেকে আনেনি? না রে, বলছি না কম পড়েছে, আনতে হতো আজ। ও তো ফাঁকা হাতেই এলো, তাই না ভট্টাচার্য? হ্যাঁ হ্যাঁ, ও আর আমি তো একসাথেই উঠলাম। ও গলিতে ঢুকে পড়লো আর আমি সোজা এগিয়ে গেলাম। ওর হাতে তো কিছু ছিল না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তিনজনেই। বাণী বলল, জানো, দাদার ঘরের ফ্যানটা কদিন ধরেই মিস্ত্রি ডেকে দেখানোর কথা ছিল। ক্যাচ ক্যাচ আওয়াজ হচ্ছিল খুব, আমি পাশের ঘর থেকেও শুনতে পেতাম। এই পুজো পুজো করে দাদা সময় আর পাচ্ছিল না। আজ ভোরেও আমি আওয়াজটা শুনেছি। ভোরেও শুনেছিস? তার মানে তখনও নিবারণ? না পলাশদা, আমি 6টার দিকে যখন ওর ঘরে ঢুকি, তখনই ওকে ওভাবে দেখি। তড়িঘড়ি ধরতে গিয়েই দেখি বরফ ঠান্ডা গা। আওয়াজ শুনেছি তখন কটা হবে, 5টা 15-20। অতটুকু সময় এত কিছু করলে আমি শুনতে পেতাম। কিন্তু তখন ফ্যান চললে ও কখন? ওটাই তো বুঝতে পারছি না গো, বুঝতে পারছি না। তুই ভুল শুনেছিস হবে। নিবারণের দেহ যখন বাড়িতে আনা হলো তখন অনেক রাত। লাইন ছিল পোস্টমর্টমে, সেখানে ওই কথাবার্তা বলে একটু তাড়াতাড়ি করা গেছে, নয়তো আজ আর হতো না।
কিছু পার্টির লোক আছে, তারাই করেছে এসব। রিপোর্ট হাতে আসেনি এখনো, তবে ওই পার্টির ছেলেদের মধ্যেই একজন ডাক্তারকে ধরেছিল হবে। তিনি বলেছেন কজ অফ ডেথ হার্ট ফেলিয়ার। সময় রাত 2:30 থেকে 4টের মধ্যে হয়তো। বাড়িতে বেশিক্ষণ রাখা হয়নি দেহটা। পিছনের রাস্তা দিয়ে বের করে নেওয়া হয়েছে সোজা শ্মশানঘাট। বাণী গেছে, সাথে পাড়ার অনেক ছেলে গেছে। প্রবীণদের মধ্যেও 2-3 জন গেছে। বাকিরা পুজোটা সামলাচ্ছে, কারণ ছেলে ছোকরা সবাই গেছে প্রায়। পঞ্চমীর ভিড় শুরু হবে। পুজোর উদ্বোধন হলো ঠিক যেমনটা কথা ছিল। ঢাক এসেছে 55টা, একসাথে বাজছে সব। ঠাকুরমশাই পুজোয় বসেছেন। সকলের জন্য খুলে দেওয়া হলো বড় বাজার সার্বজনীনের পুজো। অন্ধকার ঘুটঘুটে হয়ে আসছে, পরক্ষণেই জ্বলছে হালকা নীলচে আলো, লাল আলো। অজস্র পুতুল চারপাশে, ছেলে পুতুল, মেয়ে পুতুল, সব শূন্যে ঝুলছে। রঙিন সব দড়ি দিয়ে ফাঁস দেওয়ানো প্রতিটার গলায়। কারো মুখে কালি মাখানো, কারো গায়ে কালো কাপড় জড়ানো, কেউ ন্যাড়া, কারো আবার ঠোঁট সেলাই করা, কারো শরীরে ছুঁচ, কারো পিন। সত্যিকারের চিতার মতো নেভু নেভু জ্বলছে 3 জায়গায়, যেগুলো আসলে লাইটিং। ঠিক যেন চিতায় জল ঢেলে গেছে কেউ। সামান্য আগুনের টুকরো চোখে পড়ছে, তার উপর 2টো মাটির মূর্তি। কালো পোশাক একজনের, অপরজন প্রায় নগ্ন। দুজনেরই কপালে, মুখে, শরীরে ছাই। চিতাভস্য বোঝানো হয়েছে। সামনে তাদের বিচিত্র সব জিনিস, করটি, পুঁতির মালা, হাবিজাবি লেখা কাগজ, জল ভরা মদের বোতল, কাকের পালক আর অনেক মোমবাতি। একটা চিতায় একটা মৃতদেহের মূর্তি করা, তার উপর বসে কালো পোশাক পরা পুরুষ মূর্তিটি। মৃতদেহটি মহিলা। মৃতদেহের মুখটা হাঁ হচ্ছে মাঝে মাঝে। কালো জামা পরা লোকটা অট্টহাসি হাসছে। কাক চিলে ডাক, গা ছমছমে মিউজিক, অদ্ভুত কি সব মন্ত্রের মতো বাজছে বক্সে। লাইট সাউন্ড প্রযুক্তি দিয়ে সত্যি ভয় পাইয়ে দেওয়ার মতোই হয়েছে ওদের থিম কালো জাদু। বাণীরা ফিরল যখন অনেক রাত। বাড়িতে কিছু পাড়ার মহিলারা আছে, তারা সব নিয়ম করেছে। নিম পাতা দাঁতে কাটা, আঁশপটি ছোঁয়ানো, আগুন ছোঁয়ানো। সবাইকে মিষ্টি জল খাইয়ে বাণী যখন ঘরে ঢুকল, তখন রাত প্রায় শেষের দিকে হবে। শরীর আর চলছে না, এত বড় একটা ঝড়। দাদার আর কেউ নেই, মুখাগ্নি কেই বা করবে বাণী ছাড়া। বুকটা ফেটে যাচ্ছে ওর। দাদাই ওর কাছে সব। স্বামী মারা যাওয়ার পর শ্বশুরবাড়িতে যখন টিকতে পারল না, দাদা এক কথায় ওকে নিয়ে চলে এসেছিল। নিজে বিয়ে থা করেনি। কত বলেছে বাণী, কত পাত্রী দেখেছে, কিন্তু দাদা রাজি হয়নি। বলতো, বেশ তো তোতে মতে আছি। সেই দাদা আজ একদম একা করে দিয়ে চলে গেল। ও বানি, তুমি কোথায় শোবে গো বানি? ওপরে? পাড়ার এক বৌদির কথায় চটক ভাঙল ওর। বলল, হ্যাঁ? ও না বৌদি, দাদার ঘরেই শোবো। কি, দাদার ঘরে? তাতে কি বৌদি, কোনো অসুবিধা নেই। তাছাড়া ঘরটা তো ফাঁকা রাখতেও নেই, বলো। ঠিক আছে, যা ভালো বোঝো করো।
আমি একটা হারিকেন জ্বেলেই এসছি, ওটা নিবিও না কিন্তু। নাইট ল্যাম্প জ্বাললেও ওটা থাক, আগুন থাকা ভালো, বুঝলে? আচ্ছা, তোমরা তো সেই সকাল থেকে রয়েছো, বাড়ি চলে যাও। কি বলছো? তোমাকে একা রেখে বাড়ি চলে যাব? তাই কখনো হয়? আমি আর কাকিমা থাকছি, পালা করে কটা দিন থাকবো সবাই। বেশ, তাহলে তোমরা আমার ঘরে শুয়ে পড়ো, ওপরেও শুতে পারো চাইলে। তোমার ঘরেই শুচ্ছি, আর তবে তুমি একা নিচে। একাই তো কাটাতে হবে গো বাকি জীবনটা। তাও এ কদিন একটু সাবধানে থাকতে হয়। আর কথা বাড়ালো না বানি। দাদার ঘরে এসে ফ্যানটার দিকে তাকিয়ে রইল খানিক, তারপর সুইচ অন করতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে ওটা ঘুরতে থাকলো। আশ্চর্য, দাদার ভারেও থামেনি ওটা। চোখ দুটো ভিজে উঠল ওর, বিছানায় গিয়ে শুয়ে পড়ল। শুতেই ঘুম জড়িয়ে এলো চোখে। হবিষ্যির জোগাড়ে হাত লাগাচ্ছে অনেকে। পাড়ার অনেক মহিলাই আছে। এই পাড়ার এই একটা বড় ভালো জিনিস, সবাই সবার জন্য ঝাঁপিয়ে পড়ে আজও। এখন সকাল 10টা মতো বাজে। ক্লাবের ছেলেরা এসে অনেক ফলমূল, হবিষ্যির জিনিস, মিষ্টি দিয়ে গেছে। বাণী কথা বলছিল অনিমেষ তার সাথে। অনিমেষ দত্ত পুজো কমিটির মেম্বার, দাদারই বন্ধু। বৌদিও এসেছে। ওর ডেথ সার্টিফিকেটটা তুলে নিতে হবে। ও আমি ব্যবস্থা করে দেব। বলতেই মুখে আটকাচ্ছে রে বাণী, আমাদের নিবারণের ডেথ সার্টিফিকেট। কি করলো শালা! কোনো প্রবলেম হলে বলতিস। এত বছরের বন্ধু সব আমরা। কথার মাঝেই ফোনটা বেজে উঠল অনিমেষদার। ফোনটা ধরলেন। হ্যাঁ বল, আমি একটু নিবারণের বাড়ি এসেছি, যাচ্ছি একটু বাদে, দাঁড়া। আর এই ঢাকিদের হাফ পেমেন্ট দিয়ে দে, বুঝলি? আমি কি 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 বলছিস? হ্যালো, আরে কি বলছিসটা কি তুই? পাগল হলি নাকি? ইয়ার কি মারছিস সকাল সকাল? সে কি সর্বনাশ, সর্বনাশ! কি হলো গো, চেঁচাচ্ছ কেন? তোমার তো হাই প্রেশার। বৌদি বলে উঠল অনিমেষ তাকে। সেদিকে কর্ণপাত না করে অনিমেষ তা ফোনটা খানিকক্ষণ কানে চেপে ধরে রইলেন। তারপর বললেন, পলাশদা মারা গেছে। ঘরে বাজ পড়লেও এতটা চমকাতো না কেউ। কে মারা গেছে? পলাশদা, আমাদের পলাশদা। এই তো বাপ্পা ফোন করে বলল। মানে কিভাবে, কখন? সে জানি না, আমাকে যেতে হবে। সরো সরো সরো। ওদের কথার জবাব না দিয়ে হনহনিয়ে বেরিয়ে গেলেন অনিমেষ। ওরা ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। পোড়া গন্ধ চারপাশে, কালো ধোঁয়া ভরে আছে এখনো। বিষাক্ত ধোঁয়া আর কেরোসিনের গন্ধ ভুরভুর করছে। ঠিক গতকালের দৃশ্যের রিটেক চলছে যেন। লোকে লোকারণ্য চারপাশ। ঘামতে ঘামতে ছেলেদের জটলার সামনে এগিয়ে গেলেন অনিমেষ। তাকে দেখেই সবাই ব্যস্ত হয়ে পড়ল। আরে কাকা, কি শরীর খারাপ লাগছে নাকি? ঘামছো কেন এত? ও সব বাদ দে, হয়েছিল কি? এটা কি কি হলো এটা? আরে জানি না কাকা, আমরাও অবাক, তার সঙ্গে পলাশ কাকার বাড়ির লোকজন অবাক। কেউ কিচ্ছু জানে না। ও মানুষটা মরে গেল, কিন্তু কেউ জানে না যে কিভাবে মরলো। আরে কাকা শান্ত হও, শান্ত হও। বসো, এখানে বসো তো, সব বলছি, বসো।
পাশে রাখা একটা মোড়ায় বসলেন অনিমেষ। বাপ্পা বলে ছেলেটি বলতে লাগলো, দেখো, বাড়ির লোকের কথা মতো সকালে উঠে রোজের মতোই বাথরুমে গিয়েছিল কাকা। ব্রাশে পেস্ট লাগাবে বলে ভেতর থেকে চেয়েও ছিল সেটা নেয়ও জানো। তারপরে ভেতর থেকে আওয়াজ পাওয়া গেল আর দরজা ভাঙা হয়। তারপরে আর বাথরুমে গায়ে আগুন দিয়েছে? হ্যাঁ। চিৎকার শোনেনি কেউ? চিৎকার তো করেইনি বলছে, সামান্য গো গো একটু আওয়াজ করেছিল। বাড়ির লোক আগুনে পোড়ার শব্দে আর কেরোসিনের গন্ধে টের পায়, কিন্তু ততক্ষণে সব শেষ। চিৎকার করেনি? না, তেমনটাই তো বলছে। পলাশবাবুর দেহটা যখন পুলিশ বের করল তখন দেখতে পেল সবাই। এতক্ষণ পুলিশ কাউকে ঢুকতে দেয়নি ভিতরে। সবাই এসে পড়েছে, বাণীও এসেছে। দেহটা আর দেহ বলে বোঝা যায় না। চুল পুড়ে গেছে সব, চোখ গলে গেছে, শরীরটা ছোট হয়ে গেছে, মুখের ভিতর ব্রাশটা গোঁজা। ওটা খুলে পড়েনি, পড়েও নি। কি অদ্ভুত, মনে হচ্ছে কালো ঝুরঝুরে কিছু নিয়ে যাওয়া হচ্ছে। বিভৎস দৃশ্য। আরে, এটা তো কমিটির জ্যারিকেন। ভবানী ভট্টাচার্যের কথায় তাকায় সবাই। একজন কনস্টেবল হাতে করে নিয়ে যাচ্ছে একটা জ্যারিকেন, গায়ে লাল রং দিয়ে লেখা বড়বাজার সার্বজনীন। পুজোর থিমের অনেক সামগ্রীতেই এভাবে লেখা থাকে প্রতিবার। এটাতে এবছর কি ছিল যেন? গঙ্গাজল। হ্যাঁ, গঙ্গাজলই হবে। এমন জ্যারিকেনেই গঙ্গাজল আসে। কমিটির গঙ্গাজলের জ্যারিকেন এইখানে এলো কিভাবে? কেনই বা এলো? সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কিছু লোক গেল পুলিশের সাথে, ওরাও উঠতে যাচ্ছিলেন। পলাশবাবুর ছোট ছেলে এসে ডাকলো, কাকু একটু দাঁড়াবেন। হ্যাঁ বাবা, বলো, কিছু দরকার? এই যে এইটা নিন, পুলিশ যেন না দেখে। একটা ছোট্ট চিরকুট দিল ভবানীবাবুর হাতে। ছেলেটার চোখ ফুলে গেছে কেঁদে। এটা কি? বাবা লিখে গেছে, পুলিশকে দেখায়নি, দেখানোর মতোও না। আপনাদের জন্যই লেখা মনে হলো। চিরকুটটা খুলে দেখল সবাই। গোটা গোটা অক্ষরে লেখা, পুজো যেমন চলার কথা চলবে, এতটুকু কিছু বন্ধ যেন না হয়। নিচে পলাশের নামের সই। ওরা কি বলবে কিছু বুঝতে পারল না। সবাই কেবল তাকিয়ে রইল চিরকুটটার দিকে। অস্বাভাবিক থমথম করছে আজ পাড়াটা। ঢাক বাজছে, মাইক বাজছে, সবই হচ্ছে, তবুও যেন নিশ্চুপ। প্যান্ডেলে বসে আছে অনেকেই, বাড়িতে কেউ টিকতে পারছে না। একসাথে থাকলে তবু মনটা খানিক ভালো থাকবে হয়তো। সবাই এইভাবেই একসাথে হয়েছে, কিন্তু মন কারো ভালো নেই, থাকার কথাও না। এখন দুপুর গড়িয়ে বিকেল হয়। একটু বাদেই সব আলো জ্বালা হবে, সন্ধে আরতি হবে। সবাই চুপচাপ মায়ের মুখের দিকে চেয়ে বসে আছে। কি যে হচ্ছে পাড়ায়, দুজন পরপর এভাবে, আমি কোনো কারণ ছাড়াই। পলাশ কাকার কারণ থাকতেও পারে, আমরা কি আর জানি সবটা? কি কারণ থাকবে? কাকার দুই ছেলে বড় চাকরি করে, কাকিমা আছে, দুই বৌদিও ভালো, নাতি নাতনি নিয়ে ভরা সংসার। কখনো কোনো অশান্তি শুনিনি ভাই। ভেতরে কিছু হয়তো, যদি হয়েও থাকে এভাবে কেউ সুইসাইড করে দাঁত মাজতে মাজতে, সেটাই অবাক করার মতো ব্যাপার। কিন্তু ওই গঙ্গা জলের জায়গাটা পলাশ কাকা নিয়ে গেছিল কেন বলতো? ওতে তো জলই ছিল। জানি না, কেউ তো দেখেনি নিয়ে যেতে। খুব রহস্যজনক, যাই বল। আচ্ছা, পুলিশ কি বলছে? কি আর বলবে, সুইসাইড। এখন বডি কখন আছে সেটাই দেখার। রাত হবে হয়তো। তাই মনে হচ্ছে। এই যাবি তোরা?
হ্যাঁ রে, যেতে তো হবেই। একই রাস্তায় পরপর দুদিন, ভাব। সত্যি? পাশে বসে থাকা ছেলেদের কথোপকথন শুনছিলেন ভবানী ভট্টাচার্য। মনটা বড্ড খারাপ। আজ কত বছর একসাথে। ও কি ভবানী, কাঁদছ? বললেন বিনয় মিশ্র, কমিটিরই মেম্বার, সিনিয়র। না, এই এই একটু। মন খারাপ করো না ভাই, কি আর করা যাবে বলো, সবই নিয়তি। কিছু বললেন না ভবানী ভট্টাচার্য, চুপ করে রইলেন। সত্যি কি সবই নিয়তি? পলাশবাবুর দেহ ছাড়তে প্রায় রাত 10টা বেজে গেল। ওনার বাড়ি থেকে বলা হয়েছিল দেহ বাড়িতে না আনতে, সোজা শ্মশানে নিয়ে যাওয়া স্থির হয়েছিল। ওরকম বিভৎস দেহ, তাছাড়া পুজোর মধ্যে কান্নাকাটি, দর্শক এদিকে চলে আসতে পারে। পলাশবাবুর বাড়ি পুজোর সবচেয়ে কাছে, সেসব ভেবেই ওর বাড়ি থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাড়ার ছেলেরা সবাই হাসপাতালেই চলে গেছে, কেউ কেউ সোজা শ্মশান। আজ ভিড় বেশ ভালো, ষষ্ঠী বলে মনেই হচ্ছে না। দর্শকের মুখে প্রশংসা, হাসি, অবাক হওয়া, ভয় সবটাই দেখা যাচ্ছে। থিম সাকসেসফুল, ঠিক এইটাই তো চেয়েছিল ওরা। বিশেষত ভয়টা সত্যি করেই পাচ্ছে মানুষ, ওই আঁতকে ওঠাটাই সার্থকতা। এত খারাপের মাঝেও এইটাই একমাত্র ভালো। শক্ত হও বৌদি, আমাকে দেখো, আমার তো কেউ নেই। তোমার ছেলেরা আছে, সুন্দর নাতি নাতনি বউরা, তারা আগলে রাখে তোমাকে। কেঁদে কেঁদে মুখ প্রায় ফুলিয়ে ফেলেছেন পলাশবাবুর স্ত্রী। বানিয়ে এসেছে দেখা করতে। পাড়ার অনেকেই আসা যাওয়া করছে সকাল থেকেই। শ্মশানে বিশেষ সময় লাগেনি, লাইনও ছিল না তেমন। দেহটায় পোড়ার বিশেষ কিছু ছিলও না, তাই দুটোর মধ্যেই মিটে গেছে সব। কেন কেন করলো গো বানি এরকম? আমরা তো এটাই বুঝতে পারছি না গো। আমিও তো বুঝতে পারছি না বৌদি। আমার অমন দাদাটা, সবই কপাল, কার কখন ডাক আসে। তুমি শান্ত হও বৌদি, শরীর খারাপ হবে। আর শরীর? তা বললে হবে না গো। কিছু খেয়েছো? না, গলা দিয়ে আর নামছে না, কিচ্ছু নামছে না। বৌদি, তুমি এখন সংসারের মাথা, তুমি অসুস্থ হয়ে পড়লে এরা কি করবে সবাই বলো তো? একটু কিছু মুখে দাও বৌদি। ও বেশি করতে তো বসতেই হবে গো। ওই তখনই বলতে বলতে ফের কান্নায় ভেঙে পড়লেন পলাশবাবুর স্ত্রী। পিঠে হাত বোলাতে লাগলো বাণী। কি বা সান্ত্বনা দেবে আর? কাজ মিটলে আমাকে তোমার গুরুদেবের কাছে নিয়ে যাবে গো। ওই যেখানে তুমি যাও, আমার মন আর সংসারে টিকবে না, আর টিকবে না। আচ্ছা বেশ, সে দেখা যাবে ক্ষণ। আগে তুমি একটু সামলে নাও, মুখে কিছু দাও। সন্ধ্যের পর থেকেই মানুষের ঢল নেমেছে আজ। কাতারে কাতারে মানুষ, ভলেন্টিয়াররা হিমশিম খাচ্ছে।
ভিড় প্রতিবারই হয়, তবে এবার একটু বেশি। মিউজিক বেশ জোরে দেওয়া, সাথে মাইকে গানও চলছে বাইরে। যদিও গান চলার কথা নয় এখন, এই পুজোয় সর্বক্ষণ মাইক বাজে না, এরা ঢাক পছন্দ করে। দিনে রাতের বেশিটা সময় ধরেই ঢাক বাজে এখানে। অন্যান্য পুজোর তুলনায় এজন্য ঢাকিদের পেমেন্টও বেশি করা হয়। কিন্তু আজ ছবি অন্যরকম, ঢাক বাজছে না। দর্শকদের বোঝার কথা নয়, তারা লাইট অ্যান্ড সাউন্ডেই মুগ্ধ, কিন্তু ভিতরে ভেতরে চাপা একটা অশান্তি চলছে। প্যান্ডেলের পিছনে দাঁড়িয়ে আছে কয়েকটা মাথা। ভবানী ভট্টাচার্য, অনিমেষ দত্ত, বিনয় মিশ্র, অম্বালিকা রায়, এনারা প্রবীণ। এনারা সমানে ধমকে চলেছে তরুণ দলকে। সেখানে রয়েছে পার্থ, বাপ্পা, পিকলু, প্রীতম এবং রাজস্বী। নিজেদের মধ্যে বাগবিতণ্ডা চালাচ্ছে তারা। এত বছরের চেনা ঢাকি, এতগুলো বছর তো এরকম করেনি রে, তাহলে এবছর কি হলো? এই তোরাই নিশ্চয়ই বচসা করেছিস ওদের সাথে টাকা পয়সা নিয়ে। না 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 না, টাকা তো সবার সামনেই ফাইনাল হলো, তারপর আর কোনো কথাই হয়নি। আরে তাহলে হলোটা কি? ওরা এমন করলো কেন বলতো? কিভাবে জানবো? শালারা ফোনও তো ধরছে না। এই ব্যাপারে ওই জগাকে ফোন কর না। তাকেও করা হয়েছে, ধরছে না ফোন। আসুক তো, এতগুলো মানুষ চলে গেল কাউকে কিছু না বলে। কি আবার হয় নাকি? এত বছর পুজো করছি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, তোমরা এখন তো পুরনো কথা বলে লাভ নেই। কি করা উচিত এখন সেটাই ভাবা দরকার। তো তোরা তো বলেই খালাস, কিভাবে করবি? এত সস্তা যদি হতো সব কিছু। করতে হবে তো, যেখান থেকেই হোক ঢাক জোগাড় করতে হবে। আমরা এটা দেখছি, তোমরা বড়রা এটা নিয়ে ভেবো না, তোমরা এদিকটা সামলাও। দেখছি। আরে এই তো জগা ফোন করছে। হ্যালো বলে উনি ফোনটা ধরলেন। যতক্ষণ কথা হলো ততক্ষণ বাকিরা তাকিয়ে রইল ওনার মুখের দিকে। চাপা উত্তেজনা। জগা সবচেয়ে পুরনো ঢাকি, বাকিরা অদল বদল হলেও জগা এত বছরে একবারও বাদ যায়নি। ওরই গ্রাম থেকে ওরই সব ঠিক করা ঢাকি আসে। মোটামুটি জগাই হেড ওদের বলা যায়। আসবে না ওরা কেউ। ফোন কেটে বললেন অনিমেষ দত্ত। কেন? ওরা নাকি ভয় পেয়েছে। ভয় পেয়েছে? কিসের ভয়? দুজন পরপর মারা গেছে বলে তার বলে চলে যেতে হবে? কে কে দেখতে বলেছিল ওদের ওই বডি? আরে না না, ওই কারণে ভয় পায়নি। পুরো দল কি ওই কারণে ভয় পায় নাকি? তাহলে কি সব দেখেছে নাকি বলছে ওরা। কাল রাতে ওই সব পুতুলগুলো নাকি একসাথে দুলছিল। তো থিমটাই তো এমন, সারাক্ষণই পুতুল দুলছে। না, বলছে নাকি অমন আস্তে আস্তে দোলা নয়, ওরা ওরা দেখেছে খুব জোরে জোরে তুলতে সব পুতুলকে একসাথে। ফালতু কথা যেত, অন্য কোথাও বেটা ডিল পেয়ে ভেগেছি। আরে জগার কথা শুনে কিন্তু একেবারেই তা মনে হলো না। ভয় ভয় ছিল গলায়। কিন্তু এ হয় নাকি? কি জানি বাবা, বললো তো সবাই দেখেছে। গলায় দড়ি দেওয়া পুতুলগুলো নাকি ভীষণ দুলছিল আর ঘুরছিল। কাল ওই 2:30-3টের দিকে দেখেছে রাত্রে, তারপর ভোর হতেই পালিয়েছে ভয় সেজন্য। কি আশ্চর্য! আমি তো তখনই বলেছিলাম এসব থিম করিস না, কিন্তু তখন আমার কথা কেউ শুনলি না। কেউ কিছু বলল না। অনিমেষ দত্ত প্রথম থেকেই এই থিমের বিরোধীদের একজন ছিলেন। বিষয়টা তার প্রথম থেকেই ভালো ঠেকেনি, কিন্তু বেশিরভাগ সায় দেওয়ায় আর কিছু বলেননি বিশেষ।
রাত বেশ হয়েছে, 1টা বাজে প্রায়। কেউ বাড়ি যায়নি, সবার মুখে চিন্তা। ঢাকই জোগাড় হয়নি। রাত পোহালেই অষ্টমীর অঞ্জলি, আর তাতে ঢাক বাজবে না? শেষমেশ কি সেই বক্সে ঢাকের মিউজিক চালাতে হবে? ছি 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 ছি, এমনটা তো কখনো হয়নি। অষ্টমী। 10টা বেজে 8 মিনিট থেকে অঞ্জলি শুরু, এরপরে সন্ধি পুজো। তাতেও পাড়ার অনেকে উপোস করে। জোগাড় সব হয়ে গেছে, ঢাকই পাওয়া যায়নি। অগত্যা বক্সেই বাজছে কৃত্রিম ঢাকের আওয়াজ। কারোর এখন অবশ্য এই নিয়ে মন খারাপ করার সময় নেই। কাজ অনেক, পুজোর জোগাড়, ভোগের জোগাড়। আজ ভোগ বিতরণ হবে, প্রচুর মানুষ আসে। এতখানি জিনিসের জোগাড় চারটিখানি কথা নয়। তাছাড়া আজ নিবারণের শ্রাদ্ধের কাজ আছে। অপঘাতে মৃত্যুর 3 দিনে কাজ, সেখানেও থাকতে হচ্ছে। সব দিকটা দেখতে হচ্ছে সেখানেও। গতকাল ঘাট কামানোটাও সামলেছে এরা। আজ শ্রাদ্ধ বলে কাজ বেশি। মাইকে অ্যানাউন্স করা হচ্ছে অঞ্জলির জন্য। এলাকাবাসীদের জানানো হচ্ছে আমাদের পুজোর অঞ্জলি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে, তাই আপনারা যারা যারা অঞ্জলি দিতে ভিড় জমেছে ভালোই, তারা সবাই মহা ব্যস্ত। আমাদের এই পুজো মণ্ডপে এসে হাজির হন। ঠাকুরমশাই এসে গেছেন, সবে বসেছেন আসনে। সব জোগাড় সারা। এই কে আছিস সেদিকে আয় তো। ঠাকুরমশাইয়ের তীক্ষ্ণ গলা এত হট্টগোলের মাঝেও শোনা গেল। সামনে বাপ্পা ছিল, তাড়াতাড়ি এগিয়ে গেল সে। হ্যাঁ বলুন ঠাকুরমশাই, কি ব্যাপার? আরে তোদের এমন ধারা কাজ কেন রে? মায়ের জিনিসে এতটুকু ভক্তি নেই? কি হলো বলুন তো? কি হলো মানে কি? কারা কেটেছে ফল? ফল কাটার সময় দেখেনি? তোরা যারা বাজার করেছিস তারা দেখিসনি? অর্ধেক তো পচা। হ্যাঁ পচা? আরে না না, আজকে ভোরেই কিনে আনা হয়েছে। আমিও ছিলাম ঠাকুরমশাই, একদম টাটকা ফল ঠাকুরমশাই। মিথ্যে বলছি আমি? এই দেখ দেখ। বাপ্পা অবাক হয়ে দেখল, সত্যিই বেশিরভাগ ফলই পচে যাচ্ছে। গোটা কাটা সব ফলের মধ্যেই পচন ধরেছে। সবটাই নয়, বেশিরভাগটায়। আপেলগুলো হলদে হয়ে গেছে, কলাগুলো কালো, নাশপাতিটাও টসটস করছে হলুদ হয়ে। শশা শুকিয়ে হলুদ। কাটা ফলগুলোর অবস্থাও একই, পোকা উঠছে। বাসি পচা ফলে যেমন ওড়ে। ইহি ই মা, এত বিচ্ছিরি গন্ধ কেন গো? কোত্থেকে আসছে? গো মা, এই কিছু পচেছে নাকি গো ভেতরে? পরিষ্কার করনি? তাই তো তাই তো। দুকা দুকা দুকা। গন্ধটা বাপ্পাও পেয়েছে, কিন্তু ফল থেকে আসছে না গন্ধটা। তাহলে ধুর ছাই, কি যে হচ্ছে। এই অঞ্জলি শুরু হবে এবার, সময় বয়ে যাবে। ফুল টুল নিয়ে আসব। হ্যাঁ হ্যাঁ আনছি আনছি। ভেতরে গেল বাপ্পা। ওখানেই সব পুজোর জিনিসপত্র স্টোর করা। বিশাল বড় প্যাকেটে করে 4 প্যাকেট ফুল এসেছে, বেলপাতা আলাদা। প্যাকেটগুলো তুলে নিয়ে তাড়াতাড়ি রাখলো বাপ্পা। পাড়ার 2জন মহিলা চলে এসেছে ততক্ষণে। ফুল বেলপাতা সব ঢেলে রাখবে বড় ঝুড়িতে, তার থেকেই হাতে হাতে যাবে সবার। প্রথম প্লাস্টিকটা খুলতে গন্ধটা ঝাপটা মারল এসে। এই গন্ধটাই আসছিল এতক্ষণ। পচে গেছে ফুল, একেবারে থকথকে পচা। সবাই নাকে চাপা দিয়েছে, উৎকট গন্ধ আসছে। পরপর সবকটা প্লাস্টিক খোলা হলো। প্রায় সবকটারই এক অবস্থা, শুধু শেষেরটার ফুলগুলো শুকিয়ে এলেও পচেনি। কবে এনে রেখেছো ফুল? ঠাকুরের অঞ্জলির ফুল দিনে দিন আনতে পারো না? শুধু বাহার করলেই হয়? মায়ের পুজোটাও তো মন দিয়ে করতে হবে নাকি? ওটাই তো আসল। সামনের বছর থেকে আর আসছি না বাবা এখানে। পাশের পাড়ার প্যান্ডেলে কত ভালো আয়োজন জানো?
আর এইসব উল্টো পাল্টা থিমও করে। দুর্গা মা হবে, ডাকের সাজ, সুন্দর ছিমছাম, তবে না। নানা রকম মন্তব্য ভেসে আসতে লাগলো অঞ্জলি দিতে আসা মহিলাদের থেকে। কিচ্ছু উত্তর দিতে পারল না ওরা। ততক্ষণে কমিটির অনেকেই উপস্থিত হয়েছে। সবাই জানে ফুল এসেছে সকাল 8টার পর, টাটকা ফুল। প্রতিবার যেখান থেকে আসে সেখান থেকে পচে যাওয়ার প্রশ্নই নেই। কিন্তু এখন কিছু বলাটা ঠিক হবে না, তাই চুপ করে রইল সবাই। যে প্যাকেটের ফুলগুলো শুকিয়ে আসছিল সেগুলোই ছিঁড়ে তাতে বেলপাতা দিয়ে অঞ্জলি হলো শেষমেশ। অপ্রসন্ন মুখে ফিরল অনেকেই। দুপুরের ভোগ বিতরণ, ওদিকে নিবারণের কাজ, সবটাই সুষ্ঠুভাবে মিটল। সব মিটতে মিটতে বিকেল 4টে বেজে গেল। সন্ধে পুজো পড়েছে 7:51। উপসে আছে বেশ কজন। জিরোবার সময় নেই, কোনো রকম একটু করে ভোগ খেয়েই কাজে লেগে পড়তে হবে। ঠাকুরমশাই বিশেষ কিছু খান না কখনো। পুজো চলাকালীন চা, বিস্কুট, শরবত আর সামান্য মিষ্টি হয়তো। ঠাকুরমশাই ডেকেছিলেন? হ্যাঁ, ভিতরে এসো। ক্লাব ঘরের ভিতরে ওনার বিশ্রামের জায়গা হয়, সেখানেই অনিমেষ ঢুকলেন। বলুন। বসো। বসলেন অনিমেষ। ঠাকুরমশাইকে একটু গম্ভীর দেখাচ্ছে, হয়তো অঞ্জলির সময়ের ওই ঘটনার জন্যই। অনিমেষ, আমার গতিক ভালো ঠেকছে না। হ্যাঁ, কি বললেন? এই বছর এই পুজোর গতিক ভালো ঠেকছে না গো, সব ঠিক নেই। ওই ফুল ফল পচে যাবার কথা বলছেন? ওটা কিন্তু ছেলেরা টাটকাই এনেছিল। জানি জানি, আজ প্রথম করছি না তো তোমাদের পুজো, জানি বলেই বলছি। সব টাটকা জিনিস এইভাবে পচে যাওয়াটা মোটেও ভালো না, খুব অলক্ষণ। কি করব আমিও বুঝতে পারছি না ঠাকুরমশাই। আপনি এত বছরের পরিচিত, তাই বলছি, এই এই থিমটার জন্য কি কিছু হচ্ছে? এই যে কালা জাদু থিম, এসব? না না, থিমের সাথে মায়ের পুজোর কি যোগ? থিম তো নকল সাজ মাত্র, সেটা মায়ের পুজোয় প্রভাব ফেলবে কেন? ওসব কিছু না। তাহলে? তাহলে যে কি সেটাই তো বুঝতে পারছি না। খুব খারাপ কিছু হয়েছে গো, যার কারণেই এসব ঘটছে। তোমাদের মধ্যে দুজনের মৃত্যুটাও তো অস্বাভাবিক। হ্যাঁ, সেটাও কি বিয়ের সাথে? মায়ের পুজোর মধ্যেই তো ঘটেছে, হতেই পারে যোগ আছে কোনো। কিন্তু কি যোগ থাকতে পারে? আমি তো ঈশ্বর নই অনিমেষ, ঈশ্বরের আরাধনা করি মাত্র, কিভাবে বলবো বলো? তবে যোগ তো কিছু আছে। মা করুন যেন আমি ভুল হই। আমার মনে হচ্ছে আরো অঘটন ঘটতে চলেছে। অনিমেষ দত্ত কি বলবেন বুঝতে পারলেন না। এ কি বলছেন ঠাকুরমশাই? কি ত্রুটি হলো তাদের? মা কি রুষ্ট হলেন? আজ পলাশবাবুর শ্রাদ্ধ শান্তি মিটেছে। বাণী সকাল থেকেই এ বাড়িতে, বৌদির পাশে পাশে রয়েছে। মানুষটা বড্ড ভেঙে পড়েছে। সন্ধ্যের পর সবাই যখন চলে গেল, বাণী বলল, ও বৌদি, এবার আমিও উঠি গো, সারাটা দিন রইলাম। আর একটু বসো বাণী, তোমার সাথে কথা বলতে ভালো লাগে। তোমার কথা বলার লোকের অভাব? বাড়িতে কত মানুষ। অভাব নয় গো, তবে তোমার থেকে কত পুরনো গল্প শুনতে পাই তোমার দাদার, ভালো লাগে।
তা বটে। দাদা, পলাশদা, অনিমেষদা আর ভবানীদা, এই 4 জনের শাসনেই তো বড় হলাম। বাবা তো ছোটবেলাতেই মারা গেছে, তাই এরা মনে করত এই বুঝি বকে যাই। তুমি আরেকটা বিয়ে করলে না কেন? সেই কবেকার কথা। মোটে তো কটা বছরের সংসার ছিল? 4 বছর। তাহলে সারাটা জীবন একা একা কাটাবে কিভাবে? এখনো তো ভাবতে পারো। এই বয়সে? দূর। তাছাড়া আর কদিন আছি তারই ঠিক নেই। বালাই 60। বয়স কি তোমার? কত ছোট আমার চেয়ে তুমি। মাজা মাজা গায়ের রং, কোঁকড়ানো চুল এক ঢাল, বড় বড় চোখের পাতা, ভাসা ভাসা চোখ, মোটা ভুরু, বড় সুন্দর মেয়েটা। কেমন একটা টান আছে চেহারায়, অন্যরকম সুন্দরী। কি দেখছো বৌদি? তোমাকে। কত সুন্দর তুমি বানি। কেন যে আরেকটা সংসার? দূর ছাড়ো তো তুমি ওসব কথা। কি জানো তো, সবার কপালে সবকিছু থাকে না গো বৌদি। এদিকে সন্ধি পুজো নির্বিঘ্নে হয়েছে, সবাই একটু হলেও স্বস্তি পেয়েছে। সুন্দরভাবে অঞ্জলি পুজো হয়ে গেছে, ঠাকুর মশাই চলে গেছে, আবার কাল আসবে। জনজোয়ারও পাল্লা দিয়ে চলেছে, জনতার ঢল একেবারে। মিডিয়া কভারেজও হচ্ছে পুরো দমে, সব চ্যানেলেই দেখানো হচ্ছে এই পুজো। রাত পেরোলেই নবমী। প্রতি বছর নবমীতে গেট টুগেদার হয় পাড়ায়। পাড়ার কোনো বাড়িতে রান্না হয় না, পুজো কমিটি থেকে খাওয়ানো হয় সকলকে। সবটাই নিরামিষ, কিন্তু আয়োজন হয় এলাহি। এখন রাত প্রায় 1:30। আগামীকাল দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন যতটা সম্ভব এগিয়ে রাখতে হবে। সব জিনিস কেনাই আছে, সব গুছিয়ে পিছনের মাঠে নিয়ে যাওয়া। প্রতিবার ওখানেই খাওয়ানো হয়, বড় প্যান্ডেল করে, একদিকে রান্না, অন্যদিকে খাওয়া। রান্নার ঠাকুর তার লোক নিয়ে ভোর ভোর চলে আসবে। এই বলছি, আবার সাউন্ডটা অফ করে দে না। বাপ্পা, রাজর্ষি, পিকলু, পার্থরা বসে আছে সব একদিকে। না না থাক, বন্ধ করবো কেন? আরে এখন আর কে আসবে দেখতে? উফ, ভুতুরে আওয়াজে কানটা ঝালাপালা হয়ে গেল একেবারে। বলা তো যায় না, হঠাৎ কোনো বাইক শুরু করে চলে এলো, তখন এসে যদি সাউন্ড না পায়, মজাটা বুঝবো কিভাবে? খানিক বাদে উঠে পড়ল বাপ্পা, বলল, আমি না বাড়ি যাই। এখন সবে তো সন্ধ্যে রে। না রে, যাই এখন, শরীরটা ঠিক লাগছে না। এই কি হয়েছে তো? এই বলছিস সাউন্ড অফ করতে, এই বলছিস বাড়ি যাবি। জানি না রে, গাটা ম্যাচ ম্যাচ করছে, জ্বরটা আসবে বোধ হয়। আরে বস তো, সব ঠিক হয়ে যাবে। আরে না রে ভাই, আমি যাই। হ্যাঁ, একটু শুই গিয়ে, ভালো লাগছে না। বলে আর অপেক্ষা করল না বাপ্পা, এগিয়ে গেল নিজের বাড়ির দিকে। রাজর্ষি, পিকলু, পার্থ এবং আরও কজন জিনিসপত্র সব ক্লাব ঘর থেকে নিয়ে গুছিয়ে পিছনের মাঠে রাখতে যাচ্ছে এক এক করে। ওখানে বসে আছেন অনিমেষ দত্ত, ভবানী ভট্টাচার্য ছাড়াও কয়েকজন প্রবীণ মানুষ। ওনারা হিসেব রাখছেন একটা খাতায় লিখে, কতটা কি রাখা হচ্ছে। সব কাজ মিটিয়ে যখন বসলো পিকলু আর রাজর্ষি, তখন 3টে বেজে গেছে। বাকিরা সবাই বাড়ি গেল। উফ,
মিটলো সব। কাল আবার সকাল থেকে অনেক কাজ, একটু গড়িয়ে নি ভাই। চ ক্লাবের ভেতরে শুয়ে পড়ি নাকি? হ্যাঁ হ্যাঁ, আব্বার কি, এখন আর বাড়ি গিয়ে কি হবে? তাছাড়া জিনিসপত্র আছে এত। তোতে আমাদের চট কার্পেট বিছিয়ে নি। আরে ক্যারাম বোর্ড থেকে দেখ না, কম্বলগুলো আন না, দেখ চাদর ফাদর পেয়ে যাবে। অত কিছু লাগবে না। আরে লাগবে আর। কথার মাঝেই ফোনটা বেজে উঠল পিকলু। উফ, তোর গার্লফ্রেন্ডটা এত চিপু কেন রে? সারাক্ষণ প্যাপো প্যাপো বাজতেই আছে। থাম তো শালা। এই তো বাপ্পা রে। ঘুম ভেঙেছে ওটা, দেখ 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 আমরা আছি কিনা জানতে চাইছি। ডাক শালা ডাক। হ্যালো, ঘুম ভাঙলো? তোরা কোথায়? রাজস্বী ঠিকই বলেছে। কি ওকেও বলেছে? কে কি বলবে? তবে যে বললি ও জানে। আরে তুই ফোন করেছিস দেখে ও বললো আমরা এখনো আছি কিনা জানার জন্য ফোন করেছিস। তাই বলছি চলে আয় চলে আয়, কাজ আছে কিন্তু। আরে শোন আগে কথাটা। বল না, আরে হাঁপাচ্ছিস কেন? রিল্যাক্স করে বল না। সব সালটা দিয়েছি এদিকে আমরা। মাঠের ওদিকে কে কে আছে? ওই তো ভবানী কাকা, অনিমেষ কাকা, আর বোধ হয় না আর কেউ নেই, আর কেউ নেই। আর বাকিরা ফুল আনতে গেল সকালে। কেন রে? অনিমেষ কাকা নেই ওখানে, বাড়ি গেছে। তোকে কে বললো? ভবানী কাকা একা আছে, তবে আর বেশিক্ষণ থাকবে না। শিগগিরি যা, দেখ গে গলা কেটে ঝুলছে। কি নেশা মেশা করেছিস নাকি? আজ বকছিস না। আবারও বলছি তাড়াতাড়ি যা, রক্তে ভেসে যাচ্ছে কিন্তু। ফোনটা কেটে গেল। রাজস্বীর দিকে এক মুহূর্ত ফ্যাল ফ্যাল করে তাকালো পিকলু, তারপর ছুটল মাঠের দিকে। ওর হঠাৎ দৌড়ানো দেখে রাজস্বীও ছুটল। বড় বড় হলুদ আলো জ্বলছে। রান্নার জায়গায় বেশিরভাগ জিনিসপত্রই চলে এসেছে। সবুজ ঘাস, সাদা সাদা বস্তা, সমস্তটাই টকটকে লাল তাজা রক্তে ভরে আছে। পাশেই পড়ে আছে ভবানী ভট্টাচার্যের দেহ। রান্নার কাজের জন্য আনা ডেকোরেটরের বাসনের সাথে খান কয়েক বঁটিও ছিল। সেখান থেকেই একটা বঁটি নিয়ে নিজের গলাটা কেটেছেন ভবানী। হ্যাঁ, কেটেছেন, কারণ ওনার পড়ে থাকা শরীরের ডান হাতে বঁটিটা ধরা আছে। এমন ভাবে কূপটা মেরেছেন যে ধর থেকে মুন্ডু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। মুন্ডুটা বোধহয় গড়িয়ে গেছে, দেহের কিছু দূরে সেটা পড়ে আছে। হাত পা ছড়িয়ে উল্টে পড়ে আছে ভবানী ভট্টাচার্যের দেহ। সাদা পাজামা পাঞ্জাবির রং পুরো লাল এখন। ওরা খেয়াল করল হাতের কটা আঙুল তখনও নড়ছে। কে, কেন, কখন, এর উত্তর নেই কারোর কাছে। পুলিশ দেহের পাশে পড়ে থাকা মানিব্যাগ থেকে উদ্ধার করেছে একটা চিরকুট, যেখানে লেখা সেই একই কথা, পুজো যেন পুজোর মতোই চলে, কিচ্ছু যেন না আটকায়। নিচে ভবানী ভট্টাচার্যের সই। হাতের লেখা চিনতে পেরেছে অনেকেই। নিবারণ আর পলাশের ঘটনাটা চাপা দেওয়া গেলেও এটা গেল না। প্যান্ডেলের অদূরেই ঘটেছে এমন বিভৎস ঘটনা, খোলা মাঠের মধ্যে। চাপা যায়, রটে গেছে দিকে দিকে। আজও ভিড় উপচে পড়েছে, তবে অন্য কারণে। এমন বিভৎস মৃত্যু, তাও পুজোর সময়, তাও আবার প্যান্ডেলের পাশেই। প্রচুর জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের ঘোর সন্দেহ এটা মার্ডার। সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সবাই সবার মতো উত্তর দিয়েছে। কেবল পিকলু আর রাজস্বী বাপ্পার কথাটা বলেনি।
কারণ ভবানী ভট্টাচার্যের দেহ ওভাবে পড়ে থাকতে দেখে প্রথম ফোন পিকলু বাপ্পাকেই করতে গিয়েছিল। ও কিভাবে জানলো এটা জানার জন্য, কিন্তু কল লক্সে বাপ্পার নম্বরই ছিল না। ওরা দুজনেই অবাক হয়ে দেখেছে ওই সময় একটা অন্য নম্বর থেকে ফোন এসেছিল। নম্বরটা শুধু শূন্য। বাপ্পাকে জিজ্ঞেসও করেছিল ফোন করে। ঘুম জড়ানো গলায়ও ফোন ধরে এবং ছুটে আসে। কোনো একটা অজুহাতে ওর ফোনটা চায় রাজস্বী কল লক্স দেখবে বলে। সেখানেও পিকলুর সাথে বাপ্পার কথোপকথনের একমাত্র সময় যখন পিকলুর ফোন থেকে বাপ্পার কাছে ফোন গেছে। তার আগে দুপুরের পর আর কোনো ফোন যাওয়া আসা হয়নি। বাপ্পাকেও কিছু বলেনি ওরা, পুলিশকে তো নয়, কাউকেই না। যেটা ওরা নিজেরাই বিশ্বাস করতে পারছে না সেটা অপরকে কি করাবে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার, ভবানী ভট্টাচার্যের গলার আওয়াজ কেউ শোনেনি। মানুষটা কি চিৎকার করেনি? গলা কাটার আগে এতটুকুও চিৎকার করেনি। যদি ধরে নেওয়া যায় এটা খুন, এতগুলো ছেলে ছিল তখন ক্লাবে, কারোর না কারোর কানে তো আসতই। পুলিশেরও এতে সন্দেহ বেড়েছে, বাড়ারই কথা, কিন্তু কাউকে অ্যারেস্ট করতে পারছে না প্রমাণের অভাবে। সন্দেহের তালিকার ভিত্তিতে সেটা করতে হলে এখানকার জনাভিষেক ছেলেকে করতে হয়। সবাই ছড়িয়ে ছিটিয়ে এখানেই ছিল ওই সময়। সেটা করতেও বোধহয় ঠিক সাহস পায়নি পুলিশ। নাম করা একটা ক্লাব, এতদিনের পুজো, তাছাড়া পলিটিক্যাল কানেকশনও নেহাত মন্দ নয় এদের। খামোখা চাপে পড়ে যাবে। তার চেয়ে পোস্টমর্টেম রিপোর্টটা আসুক, তারপর দেখা যাবে। আপনাদের তো মশাই মড়ক লেগেছে দেখছি। পর পর 3টে ডেট, 3টেই আনন্যাচুরাল। অফিসার বললেন অনিমেষ দত্তকে। উনি কথা বলার মতো অবস্থায় নেই, তবুও কোনো রকমে উত্তর দিলেন। আমরাও খুব শকড। আর আমরা ডাউটফুল মিস্টার দত্ত। আদৌ এগুলো সুইসাইড না মার্ডার? মার্ডার? কি বলছেন আপনি? ঠিকই বলছি। দেখুন, আপনাকে এই সময় বিরক্ত করতে আমারও ভালো লাগছে না, কিন্তু কিছু কথা তো বলতেই হবে। আচ্ছা, আপনাদের কমিটির ভিতর কোনো মন কষাকষি হয়েছিল কি এর মধ্যে? কই না তো, সেরকম তো কিছু। কোনো বাইরের ঝামেলা, মানে চাঁদা টাদা নিয়ে কিছু, বা ধরুন স্পন্সরশিপ? না না না, সবেতেই না। তাহলে এগুলো হচ্ছে কেন? কে করছে? ভূতে? তাই হবে। কি বললেন? কিছু না, আমি খুব ক্লান্ত অফিসার, শরীরটাও ঠিক লাগছে না। আমরা পরে কথা বলি। অফিসারটি বিদায় নিতে গা এলিয়ে দিলেন অনিমেষ দত্ত। আর পারছেন না, আর চলছে না শরীর, বড্ড ক্লান্তি। বাণী আর পলাশবাবুর কথা রাখা গেলেও ভবানীর কথা রাখা গেল না। শুধুমাত্র পুজোটাই নিয়ম মতো হচ্ছে, আর কিচ্ছু না। সব আলো বাজনা বন্ধ করে দেওয়া হয়েছে, আর গেট টুগেদারের তো প্রশ্নই ওঠে না। ভবানী ভট্টাচার্য নিঃসন্তান, বিপত্নিক। ভাইপো আছে এক, সেই যাবতীয় কাজকর্ম করবে হয়তো, কিন্তু কখন যে বডি পাওয়া যাবে কে জানে। ভবানী, পলাশ, নিবারণ, অনিমেষ, এই 4 জন জন্মস্থক এ পাড়ায়। বাকি যারা সিনিয়র তারা সকলেই প্রায় পরে এসেছেন ফ্ল্যাট কিনে। কয়েকজন বাইরে পড়তেও চলে গিয়েছিল। মোট কথা সেই টান, সেই বন্ডিং ওদের 4 জনের মধ্যেই ছিল। সমবয়স্ক ছিলেন না ওনারা, কেউ কয়েক বছরের ছোট, কেউ বড়, কিন্তু বন্ধুত্ব তাতে একেবারেই আটকায়নি। সবাই চলে গেল একা অনিমেষকে ফেলে। এবার কি তবে? বাড়িতে গেছিলে? বাণীর ডাকে একটু চমকে ওঠেন অনিমেষ। ও তুই? আমি বলছি, তুমি বাড়ি গেছিলে?
মুখ চোখের কি অবস্থা অনিমেষদা? বাড়ি যাও তো, বাড়ি যাও, একটু ফ্রেশ হও, রেস্ট নাও খানিকটা। আর ফ্রেশ রেস্ট কখন আমারও কি হয়ে যায় কে জানে। মানে আমাদের 4 জনের দলটাকে সবাই হরিহর আত্মা বলতো বাণী। এই পুজো আমরাই তো দাঁড় করিয়েছি, আর সেই পুজোতেই 3 জনকে নিয়ে নিলেন মা। আমাকেই বা ছাড়বেন কেন? নিয়েই যাবেন। বাজে বকো না তো, যত ভুলভাল। যাও বাড়ি যাও। আচ্ছা বাণী, আমি কিভাবে মরবো রে? গলায় দড়ি হলো, আগুনে পুড়ে হলো, গলা কেটে পর্যন্ত হলো। এমনই বিভৎস কিছু না, এর চেয়েও খারাপ ভাবে মরবো। কি উল্টোপাল্টা বকছো অনিমেষদা? কিচ্ছু হবে না তোমার, শান্ত হও। না রে বাণী, ত্রুটি যে কি করে ফেললাম পুজোয় কে জানে। মা সবাইকে এভাবে, মা কখনো সবাইকে এভাবে নিতে পারে না। যদি তোমাদের ত্রুটি হয়েও থাকে, তা হলেও মা তার সন্তানদের এমন শাস্তি দিতে পারেন না, কখনো না। তাহলে তুই বল, পুজোর মধ্যেই পর পর কেন হলো এমন? আমি জানি না, তুমি প্লিজ বাড়ি যাও তো। না রে, মরতে তো হবেই। এখানে থাকলেও হবে, বাড়ি গেলেও হবে। তার চেয়ে এখানেই থাকি, শেষবারের মতো পুজোটা দেখি। তুই যা। বলছি তো ছাই, তুমি মরবে না। কেন আজগুবি কথা ভেবে নিজেকে অসুস্থ করে তুলছো বলো তো? যাও, বারবার বলছি বাড়িতে যাও, ফ্রেশ হও। ঝাঁঝিয়ে উঠল বাণী। একটু হকচকিয়ে গেলেন অনিমেষ দত্ত। এমন ঝাঁঝ বহু বছর বাদে শুনলেন বাণীর গলায়। মেয়েটা সেই একই রকম আছে, সেই একই ছবির পুনরাবৃত্তি। সেই একটা বিভৎস দেহ, সেই শ্মশান, সেই দাহ কাজ, সেই অসহ্য। নবমীর রাতটা এভাবেই কোথা দিয়ে যে কেটে গেল কেউ বুঝলই না। পোস্টমর্টেম রিপোর্টে প্রাথমিকভাবে খুনের অন্তত কিছু নেই, পরে বাকিটা জানা যাবে। বাইরের কেউ ওই রক্তে ভেজা মাঠ সাফাই করতে রাজি হয়নি। সবার মুখে একটাই কথা, পুজোয় খুঁত কিছু হয়েছে, বড় রকমের খুঁত। ভয় কেউ আসছেই না এদিকে, পাড়ার ছেলেরাই সব করছে পরিষ্কার। নবমীর সন্ধে অন্ধকার সব, থিম বন্ধ, ঢাক বন্ধ, গান বন্ধ। কেবল ভিতরে পুজো করছেন ঠাকুরমশাই, সেখানকার মাইকও বন্ধ। আমি না ফোনের ব্যাপারটা বুঝতে পারছি না। আবার আমিও না। কি হলো বলতো কেসটা? তুই ঠিক শুনেছিলি, পাপ্পার গলায়। হ্যাঁ, যদি ভুলও শুনি, ওর বিতকুটে নাম্বার দেখেছিস তুই কোথাও? আর কে করে বলতো ওরম নাম্বার থেকে ফোন? কল ব্যাক করে দেখবো। না 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 না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। বহুত ক্রিপি বিষয়টা। ঠিকই 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 বলছিস। তাহলে কি যে হলো, ভয় লাগছে ভাই আমার। বলতে বলতে সিগারেট ফেলে উঠে পড়ল পিকলু আর রাজর্ষি। চল চল চল, এবার চল, এই নিয়ে আর আলোচনা দরকার নেই। যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ল রাজর্ষি। আচ্ছা, এসব সত্যি এই থিমের জন্যই হচ্ছে না তো? কি সব বলছিস না? থিমের সাথে কি আছে বলতো? সব তো নকল। কিছু আসল হয়ে যায়নি তো আমাদের অজান্তে? মানে মানে আমিও জানি না, তবে কেন যেন মনে হচ্ছে এই থিমটার হাত আছে এসবের পেছনে। অথবা থিমের কিছু জিনিস যদি। সব জিনিস তো আমরা নিজেরাই কিনেছি, বানাতে দিয়েছি। তাও ঠিক, তাও ঠিক। সব বিশ্বস্ত জায়গা থেকে তো নেওয়া মাল মেটেরিয়াল। অফকোর্স ভাই, সব চেনা জায়গা থেকে। আরে আমি নিজে মূর্তি পুতুলের দায়িত্বে আমি নিজে ছিলাম, নিজে। ঠিক আছে, ওসব চিতার কাঠ করটি এসবে তুই দড়ি আলপিন ওগুলো যা যা লাগে সেগুলো পারতাম।
আর কাপড়ের টুকরো, পুতুলের জামাটা সব বাপ্পা সাল্টেছে। লাইট সাউন্ড আর পার্টিকুলার কী যেন, হ্যাঁ মিউজিকগুলোতেও তো আমাদের ছেলেরাই ছিল। কেউ তো নতুন নয়, আর কেউ অবিশ্বাস করার মতোও নয়। মরার ছাই যেটা রেখেছি নিবারণ কাকা এনেছিল ওর অফিসের ওখানকার থেকে। আর পেরে খাড় হাড় মানে যেগুলো মানুষের দেখানো হয়েছে ওগুলো কাকা সব এনেছিল। তো সেই কাউকে অবিশ্বাসের জায়গাই তো নেই। মহালয়ার আগের রাত, দুজন বসে আছে। একটা হ্যারিকেন টিম টিম করে জ্বলছে। ছোট্ট একটা ঘর, ওপরে টিনের চাল, কোনো জানলা নেই ঘরটায়, একটা শুধু নিচু দরজা। চালাটাও খুব নিচু, কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই। ঘরে ছড়ানো ছেটানো কিছু জিনিস। বাইরেটা একেবারে নিস্তব্ধ, অন্ধকার। শুধু দুটো আগুনের শিখা দেখা যাচ্ছে খানিক দূরে, এছাড়া আর কিচ্ছু চোখে পড়ছে না। হয়তো ওখানে কিছু মানুষ আছে, কিন্তু তাদের দেখা যাচ্ছে না। এতটাই নিরেট অন্ধকার চারপাশটা। আরো একবার ভালো করে ভেবে দেখ। কাগজের মধ্যে থাকা জিনিসটা একটা প্লাস্টিকের প্যাকেটে ঢোকাতে ঢোকাতে বলল একজন, সকলের কর্মফল সকলে পায়। কর্মফলের হাত থেকে কারোর মুক্তি নেই, ওরাও পাবে। এত বছরে পেল না, আর কবে পাবে? ঠিক পাবে, এখনো বলছি একটু ধৈর্য রাখ। আমার আর ধৈর্য নেই, আপনি দিন। আবার বলছি যে ভুল করছিস, এর ফল তুইও পাবি। বিশ্বাস করুন, তাতে আমার কোনো ভয় নেই। আমার না আর কিচ্ছু হারাবার নেই, পাবারও নেই। মরণ হলেও বা কি, হ্যাঁ ভালোই তো। মরণ তো সহজ নয় রে। মরণ যে সহজ নয় সে তো এত বছরেই বুঝে গেছি। নয়তো এই পাপের পরেও একটাও মরণ দেখলাম না। দেখ, আমার আর কিছু বলার নেই। আমি মায়ের সাধক, স্বয়ং শ্মশানকালী মায়ের সাধনা করি আজ বহু বছর ধরে। তোকেও চিনি বহুদিন, সবই জানি। ভালো মন্দ সবটাই তোকে বললাম। এবার তুই যা ভালো বুঝিস তাই কর। তবে হ্যাঁ, আবারও বলছি, ফল কিন্তু মোটেই ভালো হবে না। কাজটা তুই ঠিক করছিস না। তাছাড়া তুই তো শুধু মরণ চাইছিস না, অপমৃত্যু চাইছিস, বিভৎস অপমৃত্যু। এবার আর কোনো উত্তর দিল না দ্বিতীয় জন। ডান হাতটা কেবল বাড়িয়ে দিল প্রথম জনের দিকে। হাত পেতে রইল। কালো প্লাস্টিকটা সেই হাতে দিয়ে প্রথম জন বলল, অমাবস্যা লাগছে আজকে, কাল তুই সারাটা দিনই পাবি। যখন হোক জিনিসগুলো এক করে দিলেই হবে। একবার দেখে নে। প্লাস্টিকটা খুলল প্রথম জন। হ্যারিকেনের মৃদু আলোতে দেখল একটা কাগজে মোড়া কিছু ছাই, একটা সাদা রঙের শক্ত জিনিস, লম্বাটে, কিন্তু খুব লম্বা নয়। বাচ্চাদের হাড়। দেখেই বোঝা যায় এই চত্বরে শুধু দাহ তো হয় না, 5 বছরের নিচে বাচ্চা মারা গেলে তাদের পুঁতে দেওয়াও হয়। এটা সেখান থেকেই নেওয়া, কোনো একটা সমাধিস্থ বাচ্চার হাড়। তার পাশে এক টুকরো কাপড়, এও দাহ হতে আসা কোনো মৃতদেহের শরীর থেকেই নেওয়া। শাড়ির টুকরো, আর রয়েছে আধ হাত লম্বা দড়ি, নাইলনের দড়ি। গলায় দড়ি দিয়ে মরেছে এমন কারো বাড়ি থেকে ওই দড়ি আনা। এসব কাজের জন্য লোক ফিট করা থাকে, ডোমেরাও করে কিছু কিছু। এই মানুষটাকে সবাই ভয় পায়। শ্মশানেই থাকে, শ্মশান কালীর উপাসনা করে। সবসময় খালি গা, শীত গ্রীষ্ম বর্ষা সব সময় একটা ধুতি পেঁচিয়ে পরা থাকে কেবল। মাথায় জটার বালাই নেই, চুলেরই বালাই নেই, একদম ন্যাড়া। আর
মিশ কালো গায়ের রং। এনার কাছে বড় একটা ঘেঁষে লাগে, কিন্তু যারা আসে তারা খালি হাতে ফেরে না। এবার যা, যেমন বলে দিয়েছি তেমনটাই করে দিবি। অমাবস্যা থাকতে থাকতেই আমি ততক্ষণ পুজোতেই বসবো, তোর কাজ হয়ে যাবে। যা। বেশ, চলি তাহলে। সব মিটে গেলে এসে দেখা করে যাব। দরকার নেই, তুই পারবিও না। কেন পারবো না? কেন? অপরাধ বোধ, অপরাধ বোধেই তোকে শেষ করবে। রাগের জ্বালায় জ্বলেছিস, এবার অপরাধ বোধের জ্বালায় জ্বলবি। এ আরো ভয়ানক রে। পারবি না তুই, নিতে পারবি না। তার চেয়ে বরং কাজ মিটিয়ে নিজেও চলে যাস, নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবি। বেশ, চলি। ঘুটঘুটে অন্ধকারে নেমে এলো একটা মানুষ। মাঠ পেরিয়ে, শ্মশান পেরিয়ে পাকা রাস্তায় উঠল। হাতে থাকা একটা চটের ব্যাগে ওই কালো প্লাস্টিক। মন্ত্র পাঠ করছেন ঠাকুরমশাই। দর্পণ রাখা হয়েছে দেবীর সামনে। আজ মা চললেন, এমনিই পরিবেশ ভার, তার উপর বিজয়ের একটা মন খারাপ তো বাতাসে থাকেই। এবছর মাকে বরণ করতে একেবারেই ভিড় হয়নি। পাড়ার কজন মহিলা কেবল, তারা দাঁড়িয়ে আছে ডালা হাতে। এবছর বেশ তাড়াতাড়ি বরণ করতে এসেছেন এরা। তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে চায় সকলে। সবারই মনে এক অজানা অমঙ্গলের আশঙ্কা। ওদিকে বাইরের সব খোলা হচ্ছে, থিম থেকে সরানো হচ্ছে পুতুল। নকল চিতার আলো আগেই খোলা হয়ে গেছে। মূর্তিগুলোও সরিয়ে নেওয়া হয়েছে, বেশিরভাগটাই হয়ে এসেছে। সকাল থেকেই এ কাজে হাত লাগিয়েছে সবাই। পুতুলগুলো একটা বড় বস্তায় ঢোকানো হচ্ছে, সব পুড়িয়ে দেওয়া হবে, আর মাটির মূর্তিগুলো জলে যাবে। এটা কে বেঁধেছিল গো? বাপরে, আসল লাগছে তো পুরো। কিন্তু এই আমাদের ছিট কাপড় না তো এটা, জারসিদা? এরকম রঙিন লাল। কথাগুলো বলছিল একটা ছেলে পুতুলগুলো বস্তায় ঢোকাতে ঢোকাতে। ভাগ্যিস সারা দর্শকদের চোখে পড়েনি। কি ভাবতো, সব কালো রঙের মাঝে একটা রং চয়ে। শেষ কথাটা কট করে কানে লাগলো রাজর্ষির। সেও কাজে ব্যস্ত ছিল, কাজ ফেলে এগিয়ে এলো। দাঁড়া দাঁড়া, ঢোকাস না ওটা। দেখি দেখি, আমাকে দেখতো। হাতে নিয়ে দেখলো পুতুলটা। সত্যিই তো, ওদের যে কটা পুতুলের গায়ে কাপড় ছিল সব কালো। এমন লাল রংচঙে কাপড় এলো কোথা থেকে? আশ্চর্য। এটা দেখো, এটা মাথায় মেয়েদের চুল বাঁধার ক্লিপ। হাসতে হাসতে বলল ছেলেটা। রাজর্ষি হাত বাড়াতে ওর হাতে দিল পুতুলটা। কে মাইরি এসব করেছে বলো তো? কালো রঙের একটা ক্লিপ, বেশ বড় সাইজের। পুতুলটার একটা ঝুঁটি বাঁধা, সেটার নিচে কেউ পরিয়ে দিয়েছে ক্লিপটা। কোনো কারণ নেই, এমন নয় যে চুল ঠিক রাখার জন্য। তাছাড়া এসব ওরা নিজেরা কিনেছে, নিজেরা সাজিয়েছে। ওদের চোখ এড়িয়ে কে করলো এগুলো? কেনই বা করলো? আরে দাও রাজসিদা, বস্তায় ঢোকাই। বুঝলি তাড়াতাড়ি। দাঁড়া তো, আসছি আমি। দাঁড়া। হাতে পুতুল দুটো নিয়ে দৌড়ে প্যান্ডেলের ভেতর ঢুকলো রাজর্ষি। ঠাকুর মশাই মন্ত্রপাঠ করছেন। দর্পণ রাখা হয়ে গেছে। কোনো দিকে না তাকিয়ে সোজা ওনার পাশে গিয়ে ঝুঁকে পড়ল রাজর্ষি। এইগুলো কি দেখুন তো, বুঝতে পারছেন কিছু? কথা শেষ হতে যেটুকু সময়, চরচর করে একটা হালকা শব্দ হলো। দর্পণটা ঠিক মাঝ বরাবর চির ধরে গেল। কি অলক্ষণে কাণ্ড হলো? হ্যাঁ, কি মায়ের দর্পণ ভেঙে গেল? এটা তুমি কি নিয়ে এসছ? আমি জানি না,
বাইরে পেলাম, তাই ভাবলাম যে। ভাবলে ভাবলে বলে নিয়ে চলে এলে আর আমাকে ছুঁয়ে দিলে। এমনি গাছ কোনো খারাপ জিনিস, আর আমি তোমাদের পুজো করব না। এই শেষ। কেন করবেন না? কেন এই শেষ? কেন এত বছর তো দিব্যি করে আসছেন, খারাপ কাজ দেখেও তো করে আসছেন। বাণীর কথায় চমকে উঠলেন ঠাকুরমশাই। শোরগোল পড়ে গেছে, মায়ের দর্পণ ভেঙে গেছে, পাড়ার লোকজন আসতে শুরু করেছে, ক্লাবের সবাইও মোটামুটি এখানেই চলে এসেছে। কি বলছো কি তুমি? বুঝতে পারছেন না না কি বলছি? হ্যাঁ, আর উত্তর দিলেন না ঠাকুরমশাই। মাথা নিচু হয়ে গেল। বাণী একদম সামনে দাঁড়িয়ে। কি ব্যাপার বলো তো পিসি, কিছুই বুঝতে পারছি না। যা তোদের ঠাকুর মশাইকে জিজ্ঞেস কর। আমার কিছু করার ছিল না বাণী। আমি কি করতাম যেখানে তোমার নিজের লোকজন সব? কেউ বলবে আর আপনি খুন করবেন? খুন? আমি খুন কোথায় করলাম? খুন নয়, তবে খুনের সমান। মানুষকে জীবন্ত রেখেও খুন করা যায়, জানেন তো? আপনার বিধান সেদিন সেই খুনটাই করেছিল। মানে এসব কি হচ্ছে? হ্যাঁ, কি বলছিস আবল তাবল? পিছন থেকে অনিমেষ দত্তর গলা পেল বাণী। সঙ্গে সঙ্গে পিছন ঘুরল। আর এই তো সেই মহান ব্যক্তি এসে গেছেন। বন্ধুদের জন্য প্রাণ দিতে পারেন এমন মহান ইনি। তাই দিতে হবে তোমাকেও দিতে হবে। তোমার প্রাণের বন্ধুদের মতো তুমিও মরবে, তবে তুমি অন্যভাবে মরবে। ওদের মতো মারবে না তোমাকে কেউ। ওদের মেরেছে কেউ? মানে? আমি মেরেছি, আমি। পাগল হয়ে গেছিস তুই, পাগল হয়ে গেছিস। এই একে বাড়িতে নিয়ে যা তো কেউ। খবরদার, কেউ এগোবে না এদিকে, কেউ না। ফল কাটার বঁটিটা ওখানেই ছিল। তাড়াতাড়ি ওটা তুলে নিল বাণী। তুলে ধরে বলল, হ্যাঁ, একদম কুপিয়ে দেবো এগোলেই কেউ। চাইছিসটা কি তুই? আমি বলবো, আমি সব কথা বলবো, এটাই চাইছি তো আমি। তোমরা সবাই শুধু শুনবে, ব্যাস। আচ্ছা বেশ বেশ বেশ, তুই 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 হাত থেকে বঁটিটা নামা। অনিমেষের কথা কানেই দিল না বাণী। সে বলতে থাকলো, একটা বিধবা মেয়ে যদি ফের কাউকে ভালোবাসে তাতে কি হয়? ফের যদি সংসার করতে চায় তাতে কি হয়? হয় চিচি পড়ে যাবে চারপাশে, চিচি করবে সবাই। পাড়ায় মুখ দেখানো যাবে না, মান সম্মান শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর এসব হতে দেওয়া যায় নাকি? না, কোনো মতেই না। তাই বিধবা মেয়েটাকে ফের বিধবা করে দে, যাতে কেউ না জানতে পারে। চুপিসারে, যাতে কলঙ্ক না লাগে। তারপর মেয়েটা কিভাবে বাঁচবে তাতে কার কি? আসলে দোষটা তো শুধু ওদের না, মেয়েটারও। কারণ মেয়েটা একজন মেরুদণ্ডহীন মানুষকে ভালোবেসেছে। সবাই শুনুন, পাড়ার অনেকেই এখানে আছেন। আমি করেছি এই তিনজনকে খুন। না, নিজের হাতে না। এই যে থিম করেছে না এরা, এই কালো জাদু থিম করেছে। সেই কালো জাদু দিয়েই। কালো জাদু মানে?
সব বলবো, সব বলবো। আরে বাবা, বলবো বলেই তো এসেছি। তা হয়েছিল কি, আমার মহান দাদার থেকে অনেক আগেই জানতে পেরেছিলাম এবারে থিম হবে কালো জাদু। তখন থেকেই মাথায় ঘুরছিল বুদ্ধিটা। নিজের হাতে এদের কোপাতে পারলে ভালো লাগতো, কিন্তু অতটা তো মনের জোর ছিল না। ভেঙে দিয়েছিল না এক সময় এরাই। তা আমার যিনি গুরুদেব আছেন, উনি একজন তন্ত্র উপাসক, শ্মশানচারী। বেশ কয়েক বছর যাতায়াত করছি ওনার কাছে। কখনো কিছু খারাপ করার কথা মনেও আসেনি, বিশ্বাস করুন সবাই, ভাবিও নি। ওনার কথা শুনে মনটা শান্ত হতো, ভালো লাগতো। উনি কালী মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন আমাকে। কিন্তু এই থিমের কথা শোনার পরেই আমার মনে হয় সময় এসেছে, সুযোগ এসেছে। কেউ জানতেও পারেনি নকল কালো জাদু কখন আসল কালো জাদু হয়ে গেল। এই যে যেটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস রাজস্বী তুই, ওটা একজন মরা মহিলার কাপড়ের টুকরো। সত্যি সত্যি রে, সেনা বিষ খেয়ে মরেছিল। আর ওই যে ছাই যেটা আমার মহান দাদা এনেছিল ওই নকল চিতার সামনে সাজাবি বলে, ওটা আসল চিতার ছাই। হ্যাঁ, তবে না, সবটা না, একটু মেশানো আছে। বাড়িতেই তো এনে রেখেছিল, তাই মেশানোটা খুব সহজ ছিল। পুতুলটাকে কাপড় পরানোটাও কিন্তু আমার জন্য মোটেও কঠিন ছিল না। ভোর রাতে ফাঁকা দেখে পরিয়ে দিয়ে গেছি, কেউ খেয়ালও করেনি। আর হ্যাঁ, ক্লিপটা ওটাও কোনো এক অবিবাহিত মেয়ের, যে নাকি গলায় দড়ি দিয়ে ঝুলেছিল। আর তাহলে কি বাকি রইল বলতো দেখি? সবাই চুপ, কেউ কোনো উত্তর দিতে পারছে না। সবাই যেন পাথর হয়ে গেছে। এবারও অপ্রকৃতিস্থের মতো হেসে গড়িয়ে পড়ল পানি। নকল হার রেখেছিলি নকল চিতার সামনে। চিতা নকল ছিল, কিন্তু হাড় ওর মধ্যে একটা আসল ছিল। কেউ বুঝতেই পারেনি, ধরতেও পারেনি। ওই ঠিক ওই তিনজনের জন্যই মরণ চেয়েছিলাম। ওই তিনজনের জন্যই একটা পিশাচ চালনা করা হয়েছিল। সেই একটা পিশাচি খতম করে গেছে এদের তিনজনকে, একদম পৈশাচিকভাবে। আমি প্লিজ এবার একটু চুপ কর। তুই বাড়ি চল, আমার বাড়ি চল। তো কি যে সব বলছিস, তোর মাথার কোনো ঠিক আছে? চল আমার বাড়ি চল। তোমার বাড়ি তো যেতে চেয়েছিলাম, ভুল তো কিছু করিনি। তোমাকে ভালোবেসে তোমার বাড়ি গিয়ে সংসার করতে চেয়েছি, সেটাও কেড়ে নিল। তুমিও দিব্যি সব। আমার কিচ্ছু করার ছিল না বানি, তুই ব্যাপারটা বোঝ। তোর দাদা, পলাশ দা, ভবানী দা, এরা সবাই তোমার মন্দিরে গিয়ে বিয়ে করা বউকে নিয়ে এসে শাখা সিঁদুর তুলে দিল। তুমিও দেখলে, ঠায় দেখে গেলে দাঁড়িয়ে। হ্যাঁ, আমরা ভুল করেছিলাম বানি। না, আমরা কিচ্ছু ভুল করিনি। আমি অন্তত আমার দিক থেকে কিচ্ছু ভুল করিনি।
তোমাকে ভালোবেসেছিলাম, তাই তো তোমার সাথে মন্দিরে গিয়ে চুপি 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 বিয়ে করেছিলাম। 4 বছরের মোটে সংসার, তার অতগুলো বছর পর যদি করতেই চাই আর একটা নতুন সংসার, কার কি ক্ষতি হতো তাতে? ভালো আমিও তোকে বেসেছিলাম বানি, সেজন্যই তো মন্দিরে গিয়ে। তাহলে সেদিন বোবার মতো দাঁড়িয়ে সব মেনে নিলে কেন? ভুল করেছিলাম আমরা, তুই বোঝ একটু, সবার বদনাম হতো পাড়ার মধ্যে। আমি এত যুগের বন্ধুত্ব নষ্ট করতে পারতাম না। স্পাইনলেস, তুমি আদৌ মানুষ? ওদের চেয়ে কোনো অংশে তুমি কম দোষী নও। আমাকে এই পুজোর সময়, ষষ্ঠীর দিন, এই পেছনের ডোবা পুকুরে শাঁখা ভাঙানো হলো, সিঁদুর মোছা হলো। এই ঠাকুর মশাইয়ের বিধানে। তখন কোথায় ছিলে? বাড়ি গিয়ে লুকিয়েছিলে? তোমাকে ও আমার এই 3টের মতোই মারা উচিত ছিল। এত রাগ তুই পুষে রেখেছিস এত বছর ধরে, হ্যাঁ? বুঝতেও দিসনি একবার? তাই করতিস, মেরেই ফেলতিস আমাকেও। তোমার জন্য তো আরো বড় শাস্তি আছে। তুমি বাঁচবে, তুমি বেঁচে থেকে দেখবে তোমার সব বন্ধুরা মরে গেল। প্রতি বছর পুজো আসবে, মা আসবে, সবাই আনন্দ করবে। শুধু তুমি মনে করবে এই তো সেই পুজো যখন আমার 3 বন্ধু অমন বিভৎসভাবে মারা গেছিল। খুব কাছের ছিল না এই পুজোটা তোমাদের? আর থাকবে না তোমার কাছে। সবার থাকবে, শুধু তুমি ছাড়া। অভিশপ্ত হয়ে থাকবে তোমার কাছে। এইভাবেই বাকি জীবনটা কাটাবে তুমি। ওটাই তোমার শাস্তি। মরার মতো সাহস তোমার নেই আমি জানি, তাই তুমি বাঁচবে, কিন্তু মরা হয়ে। বহু বহু বছর এভাবেই থাকো। তোমার দীর্ঘায়ু কামনা করি ঠাকুরের কাছে। পিছন ঘুরল বাণী, দেবী মূর্তির দিকে তাকিয়ে রইল খানিক, তারপর হাউ হাউ করে কেঁদে ফেলল। মায়ের সুবিশাল মূর্তিটাকে যতখানি সম্ভব আঁকড়ে ধরে কাঁদতে লাগলো, ঠিক যেন বাচ্চা মেয়ে। মা, আমার ক্ষমা করিস। পুজোর বিঘ্ন ঘটালাম, বলে কাউকে কিছু বোঝার সুযোগ না দিয়ে সে এক হাতে থাকা বঁটি দিয়ে নিজের গলায় সজোরে এক কোপ দিল। রক্ত ছিটকে পড়ল মায়ের মুখে। কিছুক্ষণ ছটফট করতে করতে শান্ত হয়ে গেল বাণী। রক্ত স্রোতের মতো বয়ে চলেছে, গলাটা ফাঁক, তবুও বাণীর মুখে অদ্ভুত এক প্রশান্তি যেন। আর কেউ খেয়ালই করল না মায়ের মুখেও যেন এক অদ্ভুত প্রসন্নতা।
শুনছিলেন শ্রীতমা সেনগুপ্তর কলমে কালো জাদু। গল্পের বিভিন্ন চরিত্রে দিতিপ্রিয়া, এনামুল, নিহারেন্দু, দেবদত্ত, ঋতুপর্ণা, কৌশিক, নীল, সঞ্চালী, বুবাই, সৌমিক, সুচিস্মিতা এবং আমি তমাল। শব্দগ্রহণে রিম্পা, পোস্টার ডিজাইনে ম্যাজিক ক্রেয়ন্স। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। খুব ভালো থাকুন। শুভরাত্রি।